এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বাংলার গ্রাম, যেখানে কুয়াশা ভোরে নদীর বুকে নেমে আসে, রাত নামলে বাঁশঝাড়ার আমবাগানের ফাঁক দিয়ে কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। সেই গ্রামে আছে এক পুরনো কাঁচা রাস্তা, যেটা লোকজন এড়িয়ে চলে সূর্য ডোবার পরে, কারণ ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক বিরাট ভগ্নপ্রায় প্রান্তশালা। গ্রামের বুড়োরা বলে ওখানে ভূতের আসর বসে, রাতের বেলায় কেউ গেলে আর ফিরে আসে না। শুনতে পাওয়া যায় আজ থেকে প্রায় 100 বছর আগে এক জমিদার ওই পান্থশালা বানিয়েছিল। এসব পথিক শহর থেকে গ্রামে আসতো, তারা রাতে ওখানে আশ্রয় নিত। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন অদ্ভুত ঘটনা ঘটল। জমিদারের দাসের এক যুবতীকে হত্যা করে পান্থশালার ভেতরে ফেলে রেখে যায়। মেয়েটির নাম ছিল চন্দ্রাবতী। মৃত্যুর সময় তার আত্মনাদ নাকি সারা রাত ভেসে বেরিয়েছিল। তারপর থেকেই পান্থশালা অভিশপ্ত হয়ে ওঠে। গ্রামের মানুষরা তখন শপথ করে বলে, রাতে যদি ওই পথে যাওয়া হয়, শোনা যায়, আমাকে মুক্তি দাও এই আত্মনাদ। বছর কয়েক আগে কলকাতা থেকে 3 জন ছাত্র, অমৃত, সৌরভ আর রণদীপ, গবেষণার কাজে এই গ্রামে আসে। তারা শহরের শিক্ষিত ছেলে, ভূত প্রেতকে একেবারে বিশ্বাস করতো না। গ্রামের লোকজন যখন তাদেরকে সাবধান করে দিল, সন্ধ্যের পর নদীর ধারের পথে যেও না, পান্থশালার ভেতর রাত কাটানো সর্বনাশ হবে, তখন ছেলেরা হেসে বলল, এগুলো কুসংস্কার ছাড়া কিছুই না, আমরা বিজ্ঞান পড়ি, ভূত বলে কিছু নেই। তারা ঠিক করলো আজ রাতেই ওই পান্থশালায় থাকবে। রাত নামতেই আকাশে মেঘ ঢেকে গেল, দূরে বাজ পড়ল, হাওয়ায় দমকা ঝাপটা নদীর জল ভয়ঙ্কর শব্দ তুলল। 3 ছাত্র মশালের আলো হাতে নিয়ে ঢুকলো পান্থশালার ভেতরে। ঢুকেই তারা বুঝলো জায়গাটা অদ্ভুত। দেওয়ালে পুরনো তেলের কালো দাগ, ছাদের মাচা থেকে ঝুলে আছে বাদু, ঘরের কোনায় ভাঙা আসবাস। অমিত হেসে বলল, দেখো, গ্রামবাসীরা ভয় পায় তাই গল্প বানিয়েছে, কিন্তু এ তো শুধু ভাঙাচোরা বাড়ি। তারা 3 জন মেঝেতে বিছানা পেতে বসলো। হঠাৎ দরজাটা নিজে থেকেই ঠাস করে বন্ধ হয়ে গেল। বাতাসের ঝাপটা আসা বন্ধ হলো, অথচ প্রদীপটা একেবারে নিভে গেল। চারিদিকে অন্ধকার নেমে এলো। রাত প্রায় 12টার সময় হঠাৎ অদ্ভুত শব্দ ভেসে এলো, মেয়ের কান্নার মতো। কেন এলে, কেন আমার শান্তি ভাঙলে? 3 ছাত্র একে অপরের দিকে তাকাতে লাগলো। সৌরভ ভয়ে ফিসফিস করে বলল, শুনতে পাচ্ছ? কে কথা বলছে? রণদীপ সাহস দেখাতে গিয়ে গলা চড়িয়ে বলল, কে ওখানে? বেরিয়ে এসো। তখনই ঘরের কোণ থেকে ধীরে ধীরে ভেসে আসতে লাগলো এক মেয়ে। সাদা শাড়ি, এলোমেলো চুল, মুখে রক্তের দাগ, চোখ দুটো লাল আগুনের মতো। অমিত প্রথমে অবিশ্বাস করতে চাইলো, কিন্তু দৃশ্যটা দেখে তার শরীর কাঁপতে লাগলো। মেয়েটি ভেসে এসে তাদের সামনে দাঁড়ালো, তার ঠোঁট নড়ে উঠলো। আমাকে হত্যা করা হয়েছিল, ওরা করেছিল আমাকে হত্যা, আর আমার আর্তনাদ কেউ শোনেনি। তোমরা কেন এসেছো এখানে? আমাকে মুক্তি দাও, না হলে তোমাদের এখানে বন্দি করব। তারপর মেঝে কেঁপে উঠলো, দেয়াল থেকে ঝরে পড়লো ধুলো, জানালা ভেঙে হাওয়ায় ঝড় ঢুকলো। 3 ছাত্র দৌড়ে দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু দরজা নড়ল না। হঠাৎ চারিদিক ঘন অন্ধকারে ঢেকে গেল, ভেতরে শুধু চন্দ্রাবতীর হাসির প্রতিধ্বনি। এই মুহূর্তে ছেলেরা অনুভব করলো কারো অদৃশ্য হাত তাদের গলা চেপে ধরেছে। শ্বাস বন্ধ হয়ে আসছে, চোখের সামনে সব অন্ধকার। তারা শেষবার শুনতে পেল, তোমরাও এখনো আমার বন্দী। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখলো পান্থশালার দরজা ভাঙা। ভেতরে কোনো মানুষ নেই, শুধু 3টে বই, কিন্তু কিছু কাগজপত্র আর মেঝেতে শুকনো রক্তের দাগ। এরপর থেকে আর কেউ ওই পান্থশালায় যায় না। গ্রামের শিশুরা এখনো দূর থেকে দেখে, রাতে জানালার ফাঁক দিয়ে সাদা শাড়ি পরা মেয়েটা দাঁড়িয়ে আছে, আর ভেসে আসে সেই ভয়ানক আওয়াজ, আমাকে মুক্তি দাও।